ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস ক্লাসরুম। আমরা আগের দিন এস এবং পি ব্লকের সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি। আজ আমি ডি ব্লকের মৌলসমূহের এবং এফ ব্লকের মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্য পড়াবো। পর্যায় সারণী ভালোভাবে পড়তে গেলে তার কোথায় কে রয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমাদের ভালো করে জানতে হবে। কেমিস্ট্রির একটা বহু মূল্যবান অংশ হলো তার পর্যায় সারণী। আমরা আর কথা বাড়াবো না, আমরা প্রথমে লিখে রেখেছি, দেখো ডি ব্লকের মৌলসমূহের শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS 1 থেকে 2, N-1, D 1 থেকে 10। এখানে N বসবে, এখানে N-1। তার কারণটা কি, তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করো তখন দেখবে লেখা থাকে 4s 3d। 4কে যদি আমরা N ভাবি তাহলে 3কে আমরা কি ভাববো, N-1। এই কারণে এরকম লেখা আমাদের আছে, ভালো করে বুঝতে হবে। তাহলে ডি ব্লকের মৌলসমূহের বা মৌলের শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস NS 1 থেকে 2। S অরবিটালে 1 থেকে 2টো ইলেকট্রন ধরে, ডি অরবিটালে 1 থেকে 10টা ইলেকট্রন ধরে। এটাই ওদের শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই ব্লকের মধ্যে প্যারাম্যাগনেটিক, বাংলায় বলে পরাচুম্বকীয়, ডাইম্যাগনেটিক, বাংলায় বলে তিরস্চুম্বকীয়, ফেরোম্যাগনেটিক মৌলেরা অবস্থান করে। যাদের সব বিজোড় ইলেকট্রন থাকে তারা প্যারাম্যাগনেটিক, যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ক্রোমিয়ামের ব্যাখ্যা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5 ব্যতিক্রম। 4s, এসের একটা ঘর 4s, ডি এর 5টা ঘর, -2, -1, 0, +1, +2। ডি মানে হলো 2, এই ডি মানে 2 মানে -2 থেকে +2 হবে, -l থেকে +l এর মানে অক্ষের মতো, -x থেকে +x, -y থেকে +y অক্ষ যেমন হয়, এখানেও -2 থেকে +2, তার মানে -2, -1, 0, +1, +2। 5টা ইলেকট্রন আছে। প্রথম আগে সবাইকে একটা করে ইলেকট্রন দিতে হবে, একটা। যদি একটা ইলেকট্রন থাকতো আমি একটা ঘরেই লিখে দিতাম। এমন হবে না কখনো যে ও এখানে জোড় ইলেকট্রন রয়েছে, এখানে ফাঁকা, এরকম হবে না। সবাইকে আগে একটা করে দিতে হবে, তারপরে জোড় বাঁধবে। এই যে একটা ঘরে একটা ইলেকট্রন থাকলে তাকে বিজোড় ইলেকট্রন বলে। তার মানে ওর বিজোড় ইলেকট্রন আছে কটা, 1, 2, 3, 4, 5, 6টা। প্রত্যেকটা ঘরেই দেখো মাত্র একটা করে ইলেকট্রন রয়েছে, তার মানে 6খানা বিজোড় ইলেকট্রন রয়েছে ক্রোমিয়ামের 6খানা বিজোড় ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, যাদের সব জোড় ইলেকট্রন থাকে তারা ডাইম্যাগনেটিক বা তিরস্চুম্বকীয়, যেমন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করা হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। 4s, এসের একটাই ঘর, সেটা হলো 0। 2টো ইলেকট্রন আছে, একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, একটা উল্টো দিকে ঘুরছে। তারপরে রইল 3d10 মানে প্রত্যেককে আগে একটা ইলেকট্রন করে দিয়ে যাব। ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন, থার্ড ইলেকট্রন, ফোর্থ ইলেকট্রন, ফিফথ ইলেকট্রন, সিক্সথ ইলেকট্রন, 7 ইলেকট্রন, 8 ইলেকট্রন, 9 ইলেকট্রন, 10 ইলেকট্রন। প্রত্যেক ঘরে 2টো করে ইলেকট্রন আছে, কোনো ঘরে সিঙ্গেল ইলেকট্রন নেই। প্রত্যেক ঘরেই 2টো ইলেকট্রন থাকলে তাকে আমরা পেয়ার্ড ইলেকট্রন বলি, যুগ্ম ইলেকট্রন বলি, জোড় ইলেকট্রন বলি। তাই এটা হবে ডাইম্যাগনেটিক বা তিরস্চুম্বকীয়। যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয়
তাদেরকে বলে চৌম্বক পদার্থ। কিছুক্ষণ রেখে দিলে ওরাও চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয়ে যায়। তাকে বলা হয় চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ। যেমন আয়রন, নিকেল, কোবাল্ট, এরা তিনজন কিছুক্ষণ রেখে দিলে নিজেরা চৌম্বকে পরিণত হয়। সবচেয়ে বড় এক্সাম্পল হলো মানুষ। পাশাপাশি দুজন থাকলে কিছু সময় বা কিছু ঘন্টা, কিছু দিন দেখবে আর তার থেকে যেতে ইচ্ছে করে না। তার দ্বারা তুমি ইনডিউসড হও, তার দ্বারা তুমি আসক্ত হও, তুমিও অস্থায়ীভাবে তার একটা সত্তা তোমার মধ্যে বিরাজ করে। মানুষ চুম্বকের সবচাইতে বড় এক্সাম্পল। দেখো বাবু, তুমি বুঝতে পারছো কি না? কোনো অ্যানায়নের উপস্থিতিতে বা লিগ্যান্ডের উপস্থিতিতে জটিল যৌগে ধাতুর সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে লিগ্যান্ড বলে। ওই ধরে নাও অ্যানায়নের মতোই একটা অংশ। এদের উপস্থিতিতে ডি অরবিটালটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। ডির তো 5টা বোন, এরকম 5টা, দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগকে বলা হয় T2G, একটা ভাগকে বলা হয় EG। এইবার ইলেকট্রনগুলো এখান থেকে লাফিয়ে এখানে যায়, এখান থেকে লাফিয়ে এখানে যায়। ইলেকট্রন এরকম লাফালাফি করতে পারে বলে এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। ইলেকট্রন ট্রানজিশন হতে পারে বলেই এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলে। যদি কখনো এই ডি অরবিটাল একদম পূর্ণ থাকে তখন আর লাফালাফি হবে না, তারা ট্রানজিশন এলিমেন্ট না। যদি ভরাট থাকে পুরো, এই ঘর যদি সব ভরাট থাকে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো ইলেকট্রন থাকে, যেমন এখানে যদি দুটো দুটো থাকে, এরকম এরকম থাকে, তখন এখান থেকে একটা ইলেকট্রন লাফাতে পারে। লাফিয়ে ঢুকবে কোথায়? জায়গা আছে? ঢোকার জায়গা আছে? নেই। যেতে পারবে না বলে তখন ট্রানজিশন হয় না, তাই তারা ট্রানজিশন এলিমেন্টস না। তার মানে ডি অরবিটাল অসম্পূর্ণ থাকতে হবে। T2G আরেকটি ভাগকে বলা হয় EG। এর মধ্যে স্থানান্তরীকরণ করতে পারলেই উহারা রঙিন হয়, একে বলে DD ট্রানজিশন। যদি ডি অরবিটাল পূর্ণ থাকে তাহলে উহা ট্রানজিশন করে না। যদি ডি অরবিটাল পূর্ণ থাকে তাহলে ট্রানজিশন করে না, খালি থাকলেই ট্রানজিশন করে। এখান থেকে লাফিয়ে ওখানে যায়, ওখান থেকে লাফিয়ে এখানে চলে আসে। এই লাফানোর সময় ইলেকট্রন শক্তি বিকিরণ করে, যে রঙের রশ্মি বিকিরণ করে বস্তুটা বা পদার্থটা, সেই কালার দেখা যায়। ইলেকট্রন যতক্ষণ না ট্রানজিশন না হবে ততক্ষণ কোনো পদার্থ কালার হবে না। ডি অরবিটালের দুটি ভাগে ভাগ হয়ে যায় বলে এইডি থেকে ওইডি, ওইডি থেকে এইডিতে লাফাতে পারে, তাই ওরা কালারফুল। বাকিদের এরকম দুটি ভাগে ভাগ হয় না গাবা। তোমার বাড়িটাও যদি দোতলা হয়, প্রথম প্রথম যখন হয়েছিল বা এখনো দেখবে নিচতলায় থেকে উপরতলায় যাচ্ছ, উপর থেকে সারাদিনে যে কতবার যাচ্ছ আর আসছো তার কোনো ঠিক ঠিকানা নাই। কেমিস্ট্রি কোথায় বাবু? দিল সে ফিল করো। কেমিস্ট্রি কোথায় বাবু? দিল সে ফিল করো। ডি ব্লকের মৌলরা এই কারণে বিভিন্ন রঙের হয়, এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। আর এই যে নিচের 3টে ঘর, অর্ধপূর্ণ বা পূর্ণ স্থায়িত্ব, এই ঘর অর্ধপূর্ণ বা পূর্ণ স্থায়িত্ব, তার মানে চার ভাবে স্থায়িত্ব লাভ করতে পারে। 4 ভাবে স্থায়িত্ব লাভ করতে পারে বলেই এদের একাধিক যোজ্যতা দেখা যায়। দেখো, আমি এখান থেকে কটা এমসিকিউ জোগাড় করেছি তোমাদেরকে শেখাবো বলে। চলো এমসিকিউগুলো করে আসি। দেখো, একটা এমসিকিউ দিয়েছি যে নিচের কোনটি ডি ব্লক এলিমেন্টের শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস? আগের দিন আমরা এস শিখেছিলাম, এটা আছে এস ব্লকের, এইটা ডি ব্লকের আছে। দেখো লাস্টে তুমি ডিটা n-1 ডি 1 থেকে 10, এটা এ পাশেও লিখতে পারো, এটা এ পাশেও লিখতে পারো, ঘুরিয়ে লিখতে পারো, আপত্তি নেই, এভাবেও লিখতে পারো। মানে NS 1 থেকে 2 এটা আগে চলে আসলো, এটা পরে চলে আসলো, এভাবেও লিখতে পারো।
এইটা এফ ব্লকের এফ আছে, এইটা পি ব্লকের পি আছে। তার মানে ডি ব্লকের শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে এই আনসারটা। দেখো বাবু বুঝতে পারছো কিনা? এটা এস ব্লকের, এটা এফ ব্লকের, এটা পি ব্লকের। পরীক্ষার হলে যেটা আসবে সেটা তুমি কারেক্ট আনসার করতে পারবে। বুঝতে পারছো? এর কোন আয়নটি প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়? প্যারাম্যাগনেটিক কথাটার মানে হলো বিজোড় ইলেকট্রন থাকবে, একটা ছোট্ট ঘরে একটা ইলেকট্রন থাকবে। যার একটা ছোট্ট ঘরে একটা ইলেকট্রন থাকে তাকে আমরা বিজোড় বলি। যেমন তুমি একা ঘরে যখন শুয়ে থাকো তুমি বিজোড় আছো, তুমি প্যারাম্যাগনেটিক। যখন তোমার সঙ্গে তোমার বৌমা থাকবে যখন, তখন দুজন থাকবে, তখন তোমরা ডাইম্যাগনেটিক হবে। ব্যাপারটা বোঝো, দুজন থাকলেই ডাইম্যাগনেটিক, একজন থাকলে প্যারাম্যাগনেটিক। প্রথমে আমরা স্ক্যান্ডিয়াম +3, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আঁকলাম, লাস্টে 4s2 3d1। তিনটে ইলেকট্রন চলে গেল এখান থেকে। তিনটে ইলেকট্রন কোত্থেকে যাবে? এখান থেকে দুটো যাবে, এখান থেকে একটা যাবে। এই দুটো চলে গেল, কোনটা থাকলো 3p6। পি এর তিনটে ঘর, পি এর তিনটে ঘর, -1 0 +1। তিনটে ঘরে 6টা ইলেকট্রন থাকবে, তিনটে ঘরে, প্রত্যেকটা ঘরে দুই দুটো করে, কোনো বিজোড় বের হলো না। তারপরে আসলাম Zn+2 জিঙ্ক, এইভাবে করেছি আর্গন দিয়ে, 4s2 3d10। তারপরে Zn+2, Zn+2 মানে এই ইলেকট্রনটা চলে যাবে আগে, পড়ে থাকবে 3d10। 3d10 মানে ডিরা 5 বোন, -2 -1 0 +1 +2। পাঁচটা ঘরে 10টা ইলেকট্রন রয়েছে, সব জোড়, কোনো বিজোড় নেই। পাঁচটা ঘরে 10টা ইলেকট্রন রয়েছে, সব জোড়, কোনো বিজোড় নেই। এরপর হলো Cu+, কপার, 4s1 3d10। এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল 4s থেকে, পড়ে থাকলো 3d10। 3d10 মানে সব জোড়, 3d10 মানে পাঁচটা ঘরে 10টা ইলেকট্রন, 5 2 ঘরে 10, সবাই দুটো করে ইলেকট্রন পেয়ে গেছে, এখানে বিজোড় নেই। এইবার রইলাম ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 4s1 3d5, তিনটে ইলেকট্রন দান করছে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, পড়ে থাকবে তিনটে ইলেকট্রন, 1 2 3 4 5। ডি এর হচ্ছে 5টা ঘর, 5টা ঘরে তিনটে ইলেকট্রন, আগে একটা করে ইলেকট্রন দিতে হবে। দেখলাম তিনটেই বিজোড় ইলেকট্রন পড়ে রয়েছে, কারণ এক একটা ঘরে এক একটা ইলেকট্রন রয়েছে, তাই বিজোড় ইলেকট্রন রয়েছে, এই কারণে ও তিনটে বিজোড়। তার মানে ক্রোমিয়ামটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়? ক্রোমিয়াম +3 প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। এই যে এক এক ঘরে বিজোড় রয়েছে, একটা একটা করে থাকলেই তাকে বলে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। বুঝতে পারছো ব্যাপারটা? চলে এসেছি আমি এফ ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য। এই ব্লকের মৌলসমূহের শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। n-2 F 1 থেকে 14, n-1 S2 P6D 0 থেকে 1, ns2 n = 6 7। ডি অরবিটালে ফাঁকা রয়েছে, মাত্র একটা ইলেকট্রন বা 0 ইলেকট্রন নেই। ডি অরবিটালে ফাঁকা থাকা সত্ত্বেও ইলেকট্রনগুলো এফ অরবিটালে পূর্ণ হচ্ছে। এটা হচ্ছে এই ব্লকের বৈশিষ্ট্য। এইটা 5 বছর আগের বইতে এটা লেখা ছিল, তোমাদের বইতে এটা লেখা আছে। n-2 F 1 থেকে 14, n-1 এই দুটো লেখা নেই, তোমাদের বইতে এই দুটো লেখা নেই, শুধু এটা লেখা আছে ডি 0 থেকে 1 ns2। n এর মান 6 হলে, n = 6 হলে তারা ল্যান্থানাইড বা বিরল মৃত্তিকা মৌল। n এর মান যদি আমি 6 ধরি, তাহলে 6 - 2 মানে 4f। তার মানে যারা 4f হয় তারা ল্যান্থানাইড মৌল। আর যারা n এর মান যদি 7 হয়, তাহলে কত হবে? n এর মান 7 হলে 7 - 1, তার মানে 5f হলে তারা অ্যাক্টিনাইড মৌল। একটা জিনিস আমরা শিক্ষণীয় পেলাম, 4f হলে ল্যান্থানাইড, 4f হলে ল্যান্থানাইড, 5f হলে অ্যাক্টিনাইড, 4f হলে ল্যান্থানাইড, 5f হলে অ্যাক্টিনাইড। বারবার করে তোমরা মনে রাখবে, 4f হলো অ্যাক্টিনাইড, 5f হলো ল্যান্থানাইড। এবার এখান থেকে একটা এমসিকিউ দেব তোমাদেরকে, চলো ক্যারি অন। দেখো ওরা এমসিকিউ জিজ্ঞেস করেছে যে মৌলগুলির ক্ষেত্রে 4f উপকক্ষ ক্রমশ ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়
তাদের বলা হয় কি, একটু আগে আমরা পড়লাম 4F যারা থাকে তারা ল্যান্থানাইড, 5F যদি লেখা থাকতো তাহলে অ্যাক্টিনাইড উত্তর হতো। তাহলে এই উত্তরটা যাচ্ছে হচ্ছে ল্যান্থানাইড মৌল। 4F হলেই ল্যান্থানাইড, 5F হলেই অ্যাক্টিনাইড মৌল। ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ল্যান্থানাইড মৌলদের ক্ষেত্রে এই ব্লকটে নিচের দিকে থাকে, তো এটা পর্যায় সারণী, পর্যায় সারণীর নিচে থাকে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড এলিমেন্ট। বিজ্ঞানী মেন্ডেলিভ এদেরকে পর্যায় সারণীর মধ্যে স্থান দিতে পারেনি। তার মেইন কারণটা হলো পর্যায় সারণী হচ্ছে 2D, 2 ডাইমেনশনাল ফিগার। ওখান দিয়ে তো আরেকটা বার করা যাচ্ছিল না, কারণ এদের ধর্ম তো আলাদা, তাই নিচে মেন্ডেলিভ লিখতে বাধ্য হয়েছে। তাই এদের বাম দিক থেকে ডান দিকে গেলে কেন্দ্রীয় চার্জ বাড়ে, বাম দিক থেকে ডান দিকে গেলে মানে 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানে কেন্দ্রীয় চার্জ, কেন্দ্রীয় চার্জ বাড়তে থাকে, কেন্দ্রীয় চার্জ বাড়ে, কেন্দ্রীয় চার্জ বা নিউক্লিয় চার্জ বাড়ে। তাই এক ধরনের সংকোচন দেখা যায়। আরেকটা ধর্মের মধ্যে আমি বলেছি, সেটা হলো এফ অরবিটালের আবরণী ক্ষমতা কম। এফ অরবিটালের আবরণী ক্ষমতার কম, এই কথাটার মানে হলো এফ অরবিটাল ইলেকট্রনকে কম ঢেকে রাখতে পারে। কারণ এফে তো 14টা ইলেকট্রন থাকে, 14টা ইলেকট্রনকে এফ অরবিটাল ঢেকে রাখতে পারে না। এস এর সবচাইতে আবরণী ক্ষমতা বেশি, ওর তো মাত্র 2টো ইলেকট্রনকে ঢেকে রাখতে হয়। 2টো ইলেকট্রনকে সহজেই ঢেকে রাখা যায় বাবু, 14টা ইলেকট্রনকে সহজেই ঢেকে রাখা যায় না, কারণ অতগুলো ইলেকট্রনকে ঢেকে রাখা যায় না। যখন কি ইলেকট্রনকে ঢেকে রাখা যায় না, তখন নিউক্লিয়াস আকর্ষণ করে, তীব্রভাবে আকর্ষণ করে। ইলেকট্রন তো বেরিয়ে গেছে, নিউক্লিয়াস তো এই সুযোগটাই নিচ্ছিল। যখনই তীব্রভাবে আকর্ষণ করে তখন এক ধরনের সংকোচনশীলতা দেখা যায়। ল্যান্থানাইড মৌলদের ক্ষেত্রে এই সংকোচনকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন, অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এই সংকোচনকে বলা হয় অ্যাক্টিনাইড সংকোচন। সাইজ যখন ছোট হয়ে যাবে ধাতব ধর্ম কমে যাবে, ধাতব ধর্ম যখন কমে যাবে অক্সাইড বা হাইড্রোক্সাইডের ক্ষারকীয় ধর্ম কমে যাবে। এটা ছিল এফ ব্লকের একটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। এইগুলো সব লিখে দিয়েছি। তাই এক ধরনের সংকোচনশীলতা দেখা যায় ল্যান্থানাইডের ক্ষেত্রে, এই সংকোচনশীলতাকে বলে ল্যান্থানাইড সংকোচন। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে একে বলা হয় অ্যাক্টিনাইড সংকোচন। আকার ছোট হলে ধাতব ধর্ম কমে যায়, ধাতব ধর্ম কমে গেলে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম কমে যায়। তাই ল্যান্থানাম হাইড্রোক্সাইড বেশি ক্ষারকীয় লুটেশিয়াম হাইড্রোক্সাইড থেকে। লুটেশিয়ামের আকারটা ছোট হয়ে গেছে এই কারণে। আবরণী ক্ষমতা যার যত কম নিউক্লিয়াস তাকে তত আকর্ষণ করে বেশি করে, এটা আজীবন মনে রাখবে। রাস্তা দিয়ে একটা মেয়ে চুড়িদার পরে যাচ্ছে, আর একটা মেয়ে একটা ছোটোখাটো স্লিপার ড্রেস পরে যাচ্ছে, শর্ট। কোন মেয়েটাকে দেখলে চ্যাংড়াগুলো বেশি আকর্ষণ করবে? যে মেয়েটার আবরণী ক্ষমতা কম আছে তাকে দেখলে চ্যাংড়াগুলো বেশি এফেক্টিভ হয়। ইলেকট্রন যখন অরবিটাল থেকে বেরিয়ে যায় নিউক্লিয়াস তীব্রভাবে আকর্ষণ করে, আকর্ষণ করলেই সাইজটা ছোট হয়ে যায়। ল্যান্থানাইড মৌলদের ক্ষেত্রে এই সংকোচনকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এই সংকোচনকে বলা হয় অ্যাক্টিনাইড সংকোচন।